আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা প্রথমে যে টপিকটি নিয়ে পড়বো সেটা হচ্ছে জেএফএম এবং তারপরে কি পিবিআর পড়ি। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, জেএফএম আপ টু জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। জয়েন্ট মানে কি? সহযোগিতার সাথে, ফরেস্ট মানে জঙ্গল বা বন অরণ্য, ম্যানেজমেন্ট মানে হচ্ছে ব্যবস্থাপনা। এইবার মনে করো আমাদের একটু আগে একটা গল্পটা বলে দিই জেএফএম এ, তারপরে আমরা তার বুঝতে পারবো। দেখো একটু হিস্ট্রিটা পড়ে নিই আমরা আগে। আমাদের কি হয়েছিল পশ্চিম মেদিনীপুরের, ভালো করে মনে রাখবে এমসিকিউ এর জন্য, কোথায় আমাদের জেএফএম প্রথম চালু হয়েছিল? পশ্চিম মেদিনীপুরের, পশ্চিমবঙ্গের আড়াবাড়ি অরণ্যে। সেখানকার কোন জঙ্গল, শাল বন জঙ্গলটা পুনরুদ্ধারের জন্য কি হয়েছিল? এই জেএফএম প্রকল্পটা শুরু করা হয়েছিল। এখানে দেখ, এই যে আড়াবাড়ি ফরেস্টের গেট প্রবেশের, আর এটা হচ্ছে কিছু লোকগুলোকে নিয়ে, ফরেস্টের লোকগুলো মানে ওখানকার স্থানীয় লোকদের নিয়ে গল্প করছে না, বোঝাচ্ছে যে কিভাবে কি করবে। কি হয়েছিল? আড়াবাড়ি ফরেস্টের আমাদের যে শাল গাছ চুরি করতে করতে কাটতে কাটতে ধ্বংসের পথে চলে গেছিল। তারপরে সেখানকার আমাদের ভারত সরকার এবং সেই অঞ্চলের যে স্থানীয় মানুষগুলোকে নিয়ে একটা প্রকল্প চালু করেছিল, সেটার নামই হচ্ছে কি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। তার ফলে কি হয়েছিল, ওরা এই প্রকল্পের আন্ডারে যে সমস্ত জায়গায় মানে পুকুরের ধারে, রাস্তার ধারে এবং ফরেস্টের যে জায়গায় গাছ নেই সেই জায়গায় কি করেছিল, ওরা গাছ লাগিয়েছিল। এবং সরকারের তরফ থেকে এবার কি, ফরেস্টে গাছ লাগালে কি সরকার তোমাকে কাটতে দিবে না, কিন্তু জেএফএম এর মাধ্যমে কি গাছগুলোকে তুমি ব্যবহার করতে পারবো, মানে কাটতেও পারবে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পর। এবং ন্যাশনাল পার্ক থেকে তুমি কি ফল নিতে পারবে না, জ্বালানির জন্য কাঠ নিতে পারবে না, কিন্তু জেএফএম মাধ্যমে যে ফরেস্টটা তুমি তৈরি করবে সেটা তুমি কাঠ ব্যবহার করতে পারবে, ফুল ফল এগুলো তুমি ব্যবহার করতে পারবে, মধু ব্যবহার করার পারমিশন আছে। তাহলে কি হলো, সরকারের উদ্দেশ্য সফল হলো। সরকারের উদ্দেশ্য কি? ফরেস্ট তৈরি করা। আর মানুষের উদ্দেশ্য কি? যাতে কিছু লাভ টাকা পায়। তার দুইজনের উদ্দেশ্য কি সমান হলো না? এবার এটা কি সরকার একা একাই করলো না, মানুষের সহযোগিতায় করলো, তার জন্য এটাকে বলা হয় জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। হয়েছে? এটা হচ্ছে তোমাদের ইতিহাসটা। এবার কত সালে কি চালু হয়েছে এটা বই দেখে পড়ে নিবে, এটা বলার মতো কিছু নেই। এইবার আমরা আসি, এই যে দেখো স্থানীয় মানুষগুলো কি হচ্ছে, গাছ লাগাচ্ছে। কি পড়ে নাও একবার। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট হলো ভারত সরকারের প্রতিষ্ঠিত একটি সংস্থা, জাতীয় বননীতির একটি বিশেষ অংশ। মানে ফরেস্টের যে নীতি রুলস আছে সেগুলোকে তোমাকে ফলো করতে হবে। এবং এখানে কি ক্ষয়প্রাপ্ত বনভূমি, মনে করো যে এই বনভূমিটা কি ছিল, আগে বনভূমি ছিল কিন্তু কাটতে কাটতে সেটা এখন ধ্বংসের পথে, সেটাকে বলছে ক্ষয়প্রাপ্ত বনভূমির উদ্ধার। পতিত জমি মানে যেই যে জমিতে ব্যবহার করে না, যেমন রাস্তার ধারের দুপাশে জমি, পুকুরের যে সাইডের জমি, ওগুলোকে বলা হয় পতিত জমি। ওখানে কি বনসৃজনের উদ্দেশ্যে। মনে রাখবে আমাদের মানে পৃথিবীর যে সংস্থাগুলো আছে ইউনেস্কো, ওরা বলে যে একটা দেশে মিনিমাম 30% জঙ্গল থাকতে হবে, ফরেস্ট থাকতে হবে। ভারতের যে জঙ্গলের পরিমাণ ওই 24% ধরো, সেটাকে কি করতে হবে, লক্ষ্য আমাদের কত, 30%-এ নিয়ে যাওয়া। আগেকার দিনে আরো বেশি ছিল ফরেস্ট, কিন্তু দিন দিন কি হচ্ছে, ফরেস্টগুলা কমে যাচ্ছে। ওই যে বাসস্থান তৈরি, কার্তিক চন্দ্র। তাহলে কি হচ্ছে, সরকারি কি স্থানীয় মানুষ এবং তার সঙ্গে কার কার, সরকারি বন দপ্তরের যৌথ সহায়তায় আমাদের বন সংরক্ষণ এবং বনসৃজন দ্বারা কি অর্থনৈতিক বৃদ্ধি ঘটানোকেই বলা হয় জেএফএম। এটা সোজা জিনিস পড়ে নেবে 2 নম্বরের জন্য জেএফএম কি এবং জেএফএম এর এখান থেকে এমসিকিউ বা 1 নম্বরের কোশ্চেন। এরপরের দিন থেকে কেউ যদি 9টার পরে আসি ঢুকতেই দিব না, তোদের বারবার আসা দেরি করে, এখন 9:47 বাজে, আধা ঘন্টা পরে তো ছুটি হয়ে যাবে রে। এবার জেএফএম এর গুরুত্ব, কি কি গুরুত্ব আছে। 1 নাম্বার, ওই যে কি বললাম, গাছ কাটা বন্ধ করে কি হবে, স্থানীয় যাতে গাছটা মানুষটা ব্যবহার করতে পারে। পড়ে দেখো একবার, কি স্থানীয় মানুষদের অংশগ্রহণ করিয়ে তাদের সচেতন করে কি করতে হবে, চোরা শিকারীদের হাত থেকে উদ্ভিদ প্রাণীদের লক্ষ্য করা। আর কি কি, বনে সুষ্ঠু স্থিতিশীল পরিচালনা ব্যবস্থার লোককে সামিল করা। এবার এখানকার কি হচ্ছে, ফরেস্টের লোকগুলা যেহেতু লাভ হচ্ছে, যারা স্থানীয় লোকগুলা, তারপরে তারা কি করছে, গাছ কাটছে না, এবং তাদের সহায়তায় কি, যদি কেউ চুরি করতে আসে কোনো কিছু, তাদেরকে ধরেও ফেলছে। তারপর কি আছে, এবার মানুষের কি কি লাভ হবে,
এই জ্বালানির জন্য শুকনো কাঠ তোরা পেতে পারিস। তারপর ওষুধ আমরা জানি বিভিন্ন ওষুধ, সিংকোনা গাছের ছাল, সর্পগন্ধা, তারপর কি কি আছে, ধুতরা গাছের ডাটুরিন পাই, সেগুলো কি ওষুধ আমরা সংরক্ষণ করতে পারি। আবার জীবিকা নির্বাহের জন্য এবার একটা পাতা আছে কেন্দু গাছের পাতা, যে মানুষরা বিড়ি খায় না, বিড়ি যে তৈরি করে, বিড়ি কোথাতে তৈরি করে, এই দীপায়ন চুপ, বিড়ি তৈরি করে হচ্ছে তেন্দু গাছের পাতা থেকে। পাতাটাকে কেটে ছোট ছোট ভাগ করে সেটাকে কি করে এরকম করে ভাঁজ করে তারপর তাকে বিড়ি হিসেবে ব্যবহার, তারপর আমাদের কি করে তামাকু ঢুকায় সেটাকে বন্ধ করে বিক্রি করে। বিড়ি শিল্প কিন্তু বিশাল বড় শিল্প, আমাদের এখানে না, কিন্তু ওই যে পুরুলিয়া টুরুলিয়া আছে না, ওদের দিকে বিখ্যাত। শালপাতা, শালপাতার কি এখনকার দিনে তো শালপাতার ব্যবহার কমে গেছে। আগে কি প্লাস্টিকের পাতা ছিল? শালপাতা, আগে মানুষ শালপাতায় ব্যবহার করতো বিয়ে বাড়িতে, এখনো করে। তারপর কি আমরা মধু টধু এগুলো পেতে পারি। 2 নম্বর পয়েন্ট, লাভ কি আমাদের, জেএফএম এর সাহায্যে স্থানীয় অঞ্চলের অর্থনৈতিক বিকাশ ঘটিয়ে কর্মসংস্থান আমরা বাড়াতে পারি এবং সামগ্রিকভাবে বাস্তুতন্ত্রের আমরা উন্নতি করতে পারি। এগুলো সোজা, এমন বোঝানোর কিছু নেই। এই চ্যাপ্টারটা 5 নম্বর চ্যাপ্টারটা বোঝার ওই প্রথম দিকেই ছিল, নাইট্রোজেন চক্র, জল দূষণ, বায়ু দূষণ, তারপরে আর কি ওই ক্যান্সার ট্যান্সার ছিল রোগগুলো। এই পাশের পার্টগুলার তেমন কিছু বোঝার মতো নেই, তোমাদের নিজেকে পড়তে হবে। এরপরে পার্টটা আমাদের কি, পিবিআর বা পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার। তোমাদের নাম প্রেজেন্টের সমান এটা নিয়ে যায় না, বলে না এই রেজিস্টার খাতাটা নিয়ে যেত, এটা হচ্ছে সেই রেজিস্টার খাতা। এটা যেমন তোমাদের কি অ্যাটেন্ডেন্স রাখা হয়, এবার তুমি কি করবে, পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার কি, এখানে তুমি ছিঁড়ে গেছে তো কি হয়েছে, রেজিস্টার তো রেজিস্টারই না। এবার তোকে যদি আমি জিজ্ঞাসা করি যে তুই কত ধরনের ব্যাংক দেখেছিস, বল দেখি আমাকে, বল কয়টা ব্যাংকের নাম বলতে পারবি তুই, জোরে বল, তুই বল, তোকে জিজ্ঞাসা করছে, দীপায়নকে বলিনি, মুখটা খোল, পারিবা? সোনা ব্যাংক, কুনো ব্যাংক, আর দেখিস না, গেছো ব্যাংক দেখছিস কোনোদিনও? না। ফোলা ব্যাংক দেখছিস কোনোদিনও? ফোলা ব্যাংক ধরলে ফুলে যায়, মাছ না, কতগুলো ফোলা মাছ আছে, ফোলা ব্যাংক গোল হয়ে যায়। আমি মোটামুটি 7-8 ধরনের দেখছি, ও কয় ধরনের দেখছে? 2 ধরনের। আমার যে ঠাকুরদা ঠাকুমা আছে, তারা পূর্বপুরুষ, তারা যে আছে তারা দেখবে 10-15 প্রকার ব্যাংক ধরছে। এবার তুই কি করবি, জীব বৈচিত্র্য মানে কি, জীবের বিভিন্নতা। এবার তুই একটা স্থানীয় মানুষের কাছে যাবি, একটা চাষির কাছে যাবি, যে বিল্ডিং এর উপরে থাকে তার কাছে গেলে কি ও ব্যাংকের নাম বলতে পারবে না? যারা সেই কৃষিকাজের সঙ্গে যুক্ত ওদের কাছে যাবি, গিয়ে বলবি যে কাকু বা দাদা বা স্যার, আপনি এই এলাকায় কি কি জীব দেখেছেন একটু নাম বলবেন। এবার ও নাম বলবে আর তুই কি করবি, লিখে রাখবি। এই যে এখানে বলতেছে, বউটা লিখে রাখতেছে কি কি এখানে কি কি ফসল পাওয়া যায়, এখানে কি কি ফল পাওয়া যায়, কি ভেষজ উদ্ভিদ কিছু আছে নাকি শুনবি এবং নাম লিখে রাখবে। এবার কি, পিপল বায়োডাইভার্সিটি, পিপল মানে কি জনগণ, ডাইভার্সিটি মানে কি বৈচিত্র্য, রেজিস্টার মানে এরকম একটা খাতা, কি বৈচিত্র্য যেগুলো তুই পেলি ওই স্থানীয় অঞ্চলে সেটা তুই লিখে রাখলি। এইটারই নাম হচ্ছে পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার। হচ্ছে এতে লাভ কি হলো, লাভ হলো যে ওখানকার কি স্থানীয় অঞ্চলের সম্বন্ধে তুই জানতে পারছিস। এইখানে দেখে নে এবার পিবিআরটা কি কি, স্থানীয় মানুষের সাহায্যে গড়ে তোলা একটি প্রমাণ্য নথি, যেখানে স্থানীয় বনসম্পদের সম্বন্ধে জ্ঞান, তাদের প্রাপ্য সাধ্যতা মানে কোথায় পাওয়া যায় সেটা। এবার তুই এখানে গিয়ে কি ময়নাগুড়ি থেকে আসলি, তুই মানুষকে যদি জিজ্ঞাসা না করি যে ওই গাছটা কোথায় পাওয়া যায়, জানবি না? তাহলে জানতে হবে তাদের ব্যবহার সম্বন্ধে কি হয়, ঐতিহ্যবাহী মানে কি কি বংশ পরম্পরায়। এবার কি করি আমরা, যখন একটা জিনিস শিখি আমার তার বাচ্চাকে শিখাই দিয়ে যায়, তার বাচ্চাকে শিখাই দিয়ে যায়, যেমন মন্ত্রগুলো থাকে, মানে যারা ট্রাইবাল পিপল, ট্রাইবাল মানে জঙ্গলের মধ্যে আদিবাসীগুলো থাকে, তারা সব কিছু যা কিছু জানে, কোন গাছ লাগালে শরীরের আমাদের জীবাণু আক্রমণ করবে না, সব কিছু জানে তারা। তো এই ধরনের নথিকে আমরা কি বলি, পিপল ডাইভার্সিটি রেজিস্টার। পিবিআর এর পুরো নাম কি পড়বে, এই দেখো, ডকুমেন্টেশন করতে হবে, মানে কি কি অবজেক্টিভ মানে উদ্দেশ্য কি কি, ডকুমেন্টেশন আমাদের কি কি পেলাম লিখে রাখতে হবে, মনিটরিং মানে কি কি আছে সেটা জানতে হবে, মার্কেটিং আমরা কিভাবে ওটাকে মানে বাজারে রপ্তানিতে ব্যবহার করতে পারি, এক্সচেঞ্জ কি করলে ভালো করা যায়, তারপর কি ফাইট বায়োপাইরেসি। বায়োপাইরেসি হচ্ছে এমন এক অনারশিপ, মানে হচ্ছে বলে দিচ্ছে এই দুটো জিনিস। অনারশিপ মানে কি, অনার মানে কি ওই জিনিসটা আমার, আমি ওর মালিকত্ব। আর এটা কি, ফাইট বায়োপাইরেসি। আমাদের দেশের একটা ভালো ধান পাওয়া যায় সেটা হচ্ছে বাসমতি চাল, তাই না?
বাসমতি চাল আমাদের দেশের, কিন্তু আমাদের দেশের লোক তো বোকা ছিল, ওরা অত কিছু জানতো না। এবার একটা জিনিস হচ্ছে পেটেন্ট, কোনো জিনিস যদি আবিষ্কার করিস তোকে পেটেন্ট করে নাম লেখাতে হয় নির্দিষ্ট সংস্থা। এর ফলে কী হবে, মনে করো এই কলমটা আমি আবিষ্কার করছি, এটা আমি অনেক বছর গবেষণার পর এটা যিনি আবিষ্কার করছি, এটা কি করব, আমি যদি পেটেন্ট করে না রাখি, আর একটা মানুষ আসলো, ও জিনিসটা দেখলো, কপি করলো, কপি করে ও পেটেন্ট করে চলে গেল, তখন জিনিসটা আমি আবিষ্কার করলো, লাভটা কি হলো ওর। পরবর্তী যদি কেউ ব্যবহার করে ওই পেনটা, ওকে টাকা দিতে হবে, পারমিশন নিতে হবে, না হলে ও যদি কেস করে দেয় বাস তুমি গায়ক। তাহলে কি করতে হবে, কোনো জিনিস আবিষ্কারের পর আমাদের পেটেন্ট করে রাখতে হয়। কিন্তু বায়োপাইরেসি, পাইরেসি মানে চুরি, এই যে বললাম না, নাম লিখে না রাখলে কি হবে, যে অন্যজন এসে ওর ক্রেডিটটা নিয়ে চলে যাবে। ঠিক আমাদের সঙ্গে হয়েছিল বাসমতি চাল। বাসমতি চাল আমাদের, এবার আমেরিকার লোকগুলো আসছিল, এসে আমাদের বাসমতি চালগুলো দেখছে যে বেশ সুগন্ধ, বেশ টেস্টি। ও কি করছে, এখানকার যেটা চাল নিয়ে গিয়ে ওখানকার চালের সঙ্গে হাইব্রিড করে একটা নতুন ধরনের চাল আবিষ্কার করছে এবং সেটাকে পেটেন্ট করে দিয়েছে। এরপরে কি, বাসমতি চাল যদি তুই ইউএসএতে চাষ করতে যাস, তাহলে কি ওর তোকে পারমিশন নিতে হবে, যদি না নিস তোকে কেস করে দিবে, যে আমার জিনিসটা, আবিষ্কৃত জিনিসটা তুমি আমার পারমিশন নিয়ে কীভাবে করছো। এতে কি আমাদের লাভ হলো, লস হলো না? তাহলে কি, কোনো জিনিসের আমাদের পেটেন্ট করার ক্ষেত্রে কি এই পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার সাহায্য করে, বুঝছে? এরপরে আসি আমরা কিসের, কি কি লাভ, গুরুত্ব ভালো করে পড়বে, জেএফএম এর গুরুত্ব, পিবিআর গুরুত্ব, অবশ্যই প্রান্তিক। চলো, কি কি এলাকার জীব বৈচিত্র্য সম্বন্ধে জানা যায়। আমার এলাকায় যেগুলো ব্যাঙ পাওয়া যায় সেগুলো কি কোচবিহারে পাওয়া যেতে পারে? দেখা গেল দুইটা বেশিও পেয়ে যেতে পারে, না পাওয়া যেতে পারে, এটা গেল। তারপর কি, কোনো জীব অঞ্চলটির অর্থনৈতিক গুরুত্ব সম্বন্ধে ধারণা পাওয়া যায়, কেমন অর্থনৈতিক গুরুত্ব আছে ওই অঞ্চলে, যদি কোনো একটা মনে করো একটা ভেষজ উদ্ভিদ আছে প্রচুর পরিমাণে, তাহলে কি ওই অঞ্চল অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি। তারপর কি, অঞ্চলটিতে অতীতে কিরূপ সংখ্যায় জীব বৈচিত্র্য ছিল তা পাওয়া যায়। আমার ঠাকুরটা দেখা গেল 15টা ব্যাঙ দেখছে, আমি দেখা গেল 10টা, ও দেখা গেল 2টা, তাহলে কি কি অতীতের থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে না? তাহলে আমরা সংরক্ষণ করতে পারি এইভাবে। সংরক্ষণের এইভাবে দেখ কি কি কারণে অঞ্চলটিতে জীব বৈচিত্র্যের সংখ্যা কমে যাচ্ছে তার সম্বন্ধে আমরা ধারণা করতে পারি, এবং কোন কোন উদ্ভিদে এই যে ভেষজ গুণ আছে, এবং কি কি কোন কোন উদ্ভিদের জীব বৈচিত্র্য এলাকার লোকেরা তাদের জীবিকা অর্জনে ব্যবহার করতে পারে তা জানা যায়। আলটিমেটলি মানুষের ভালো করাই হচ্ছে এর উদ্দেশ্য। আরটা কি, স্কুল কলেজের যে আমাদের কি স্কুল কলেজের স্টুডেন্টদের আমরা দিতে পারি যে ওই এলাকায় এই জিনিস পাওয়া যায়, ওই এলাকায় এই জিনিস পাওয়া যায়। এবার লাটাগুড়ি ফরেস্টে কি কি পাওয়া যায় ওটা নিয়েও কিন্তু রেজিস্টার আছে, যে লাটাগুড়ি ফরেস্টে এগুলো আছে, এগুলো আছে। যদি না থাকতো কেউ জানতে পারতো লাটাগুড়ি ফরেস্টে কয়টা হাতি আছে, হাতির সংখ্যা যদি কমে যায় বা বৃদ্ধি পায় আমরা বুঝতেই পারবো না, তাহলে রেজিস্টার দেখে এগুলো সুবিধা হয়। তো এই ছিল তোমাদের জেএফএম এবং পিবিআর। থ্যাংক ইউ।